আসসালামু আলাইকুম। আজকে আমাদের শেষ ক্লাস ডায়াবেটিস মাস্টার ক্লাসের। আজকের ক্লাসে আসলে আমাদের আলোচনার বিষয়বস্তু অনেক কিছু। বেসিক্যালি এই ক্লাসটাকে ভাগ ভাগ করে দুইটা ক্লাস মিলে হয়তো একটু ডিটেইলে আলোচনা করা সম্ভব হতো, আপনাদের জন্য বুঝতে সুবিধা হতো। কিন্তু রমজান মাস শুরু হয়ে যাওয়ার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই ক্লাসটা আমরা একবারেই শেষ করব। আর পরবর্তীতে আপনারা তো এগুলো আবার রিভিউ করতে পারবেন। আজকে আমরা যে জিনিসগুলো হচ্ছে আলোচনা করব, সেটা হচ্ছে প্রথমে দুইটা প্র্যাকটিক্যাল ইস্যু, যেটা হচ্ছে কিভাবে গ্লুকোমিটারে সঠিকভাবে ব্লাড সুগার নির্ণয় করতে হয়, আরেকটা হচ্ছে ইনসুলিন দেওয়ার সঠিক পদ্ধতিটা কি। এই দুইটা আপনাদের ফাইনাল এমবিবিএস পরীক্ষায় প্র্যাকটিক্যালে আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু ইন্টার্নশিপের সময় এই দুইটা জিনিস আপনাদের লাগবে। এরপরে হচ্ছে আমি দুই একটা প্র্যাকটিক্যাল সিনারিও বেসড ডিসকাশন করব। কি ধরনের পেশেন্ট আসলে আপনি কি কি চিন্তা করবেন, কিভাবে ড্রাগ সিলেকশন করবেন সেই ব্যাপারে জাস্ট একটা প্রিলিমিনারি আইডিয়া দিব, খুব বেশি ডিটেইল আলোচনা করব না। আর এরপরে হচ্ছে বিভিন্ন ক্লাসের সেশনে আপনারা যে কোশ্চেনগুলো করেছিলেন আমি চেষ্টা করব যতগুলো সম্ভব সেগুলোর উত্তরগুলো দিতে। তাহলে আমরা একটু শুরু করি, কারণ হাতে বেশি সময় নেই, আবার নামাজ আছে। আর আমি ভেবেছিলাম একটু মোবাইলের স্ক্রিনে, যদি জানি না আসলে এটাতে কিভাবে কি দেখাবো, তারপর চেষ্টা করি। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন আমার সামনে যেটা, সেটা হচ্ছে একটা গ্লুকোমিটার মেশিন। হ্যাঁ, একটা গ্লুকোমিটার মেশিনের মধ্যে আমার এখানে লাইভ দেখা যাচ্ছে। সামনে যেটা, সেটা হচ্ছে একটা গ্লুকোমিটার মেশিনে যা যা থাকে সেটা হচ্ছে একটা গ্লুকোমিটার, এটার মধ্যে হচ্ছে কিছু স্ট্রিপ আছে, এটাকে বলা হয় ল্যান্সেট। এই ল্যান্সেটের মধ্যে হচ্ছে আমরা রাখি হচ্ছে এই ল্যান্সেটটা, এটা হচ্ছে ল্যান্সেটটাকে চার্জ করা হয়। আর এটা হচ্ছে কটন, আর আমার কাছে আগে থেকে হেক্সেসল আছে। যে কাজগুলো আমরা করব সেটা হচ্ছে রেডি করে নেব। ল্যান্সেট ডিভাইসে আমার এখানে আগে থেকেই একটা আছে, আমি সেটা বের করি, আপনাদেরকে নতুন একটা দেখাই। যখন আমরা ল্যান্সেট রেডি করব, এই যে দেখেন এখানে একটা ডিপ্রেসড এরিয়া আছে, এই ডিপ্রেসড এরিয়াটাকে দিয়ে আমরা জাস্ট হাত দিয়ে খুললেই এটা খোলা হয়ে যাবে। এরপরে যেটা করব, এখানে খাঁজ আছে, এই খাঁজের মধ্যে এরকম করে আমরা এটাকে ঢুকাবো। ঢুকানোর পরে এই যে মাথাটা আছে, মাথাটাকে জাস্ট টান দিলেই বের হয়ে যাবে। এরপরে আমরা এটা ঢুকিয়ে ফেলবো। এখানে দেখেন 1 2 3 4 5 এরকম কতগুলো দাগ আছে। এগুলো ডিটারমাইন করে, এইটা বরাবর রাখবো আমরা, এগুলো ডিটারমাইন করে আমি কত গভীরতায় হচ্ছে আমার স্কিনকে প্রিক করতে চাই। এরপর আমরা কি করব, সেটা হচ্ছে এই এটাকে টানবো, পিছনের দিকে টানলে একটা শব্দ হয়, তাহলে হচ্ছে ল্যান্সের চার্জ হয়ে যায়। এরপর যখন আমরা হচ্ছে স্কিন পিয়ার্স করব, তখন এখানে চাপ দিলে এটা স্কিনকে পিয়ার্স করবে। আবারও টানছি, একটা ক্লিক করে সাউন্ড হলো, ল্যান্সেট চার্জ হয়ে গেল, ল্যান্সেট রেডি করা শেষ। এই ল্যান্সেট রেডি করে রেখে দিলাম। এরপর আমরা কি করব, এরপর আমরা এটা খুলবো, খুলে
একটা স্ট্রিপ নেব। দেখবেন যে এই কৌটোর গায়ে অনেক সময় কোড দেওয়া থাকে, এই কোড আর গ্লুকোমিটারের কোড মিলাতে হয়। এখন অবশ্য অনেক জায়গাতেই কোড আর লাগে না, এটা ইনসার্ট করলেই হচ্ছে মেশিন চালু হয়ে যায়। মেশিন চালু হয়েছে, এখন সে ব্লাড যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা যেটা করব, আমরা ঠিক করব যে আমরা কোথা থেকে ব্লাড নিব। ব্লাড নিব আমরা এই মাঝখানের 3টা আঙ্গুলের, মাঝখানে 3টা আঙ্গুলের 2টা সাইড থেকে, একদম টিপ অফ দা ফিঙ্গার থেকে আমরা ব্লাড নিব না, কারণ এটা অনেক বেশি সেন্সিটিভ। যে জায়গাটা থেকে ব্লাড নিব সে জায়গাটা আমি মুছে নিলাম, মুছে কিছুক্ষণ হচ্ছে এয়ার ড্রাই করে নিব। ঠিক আছে, ল্যান্সেট আমার আগে থেকেই চার্জ করা ছিল। এখানে কিন্তু স্কিনটাকে হচ্ছে গিয়ে টাচ করতে হবে। আইডিয়ালি এই যে ফার্স্ট ব্লাডটা আসলো, সেই ফার্স্ট ব্লাডের ইয়েটাকে ফেলে দিতে হবে। আমি সেটা করছি না, এটা এখানে জাস্ট টাচ করলেই ক্যাপিলারি অ্যাকশনে চলে আসে। ক্যাপিলারি অ্যাকশনে যখন হচ্ছে এটা চলে আসে, তারপরে দেখেন এটা অটোমেটিক্যালি রিডিং দিয়ে দেয় যে 7.2 ব্লাড সুগার। এটা হচ্ছে মিলিমোল পার লিটারে। কিছু কিছু মেশিন আবার মিলিগ্রাম পার ডেসিলিটারে দিয়ে থাকে। ব্লাড সুগার তো মাপা হয়ে গেল, এরপর আমি সবকিছু কিভাবে ডিসকার্ড করব। এটা ডিসকার্ড করলাম, এটা আমার আগের ল্যান্সেটটা রেখে দিলাম। এখানে আমার একটা ডিভাইস রয়ে গেছে না, মাথাটা বের করলাম। এই যে আমার সবগুলা জিনিস ইউজ করা হয়ে গেল, তারপর এগুলাকে আলাদা করে নিয়ে আমি একটা ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিব। এবং যে ব্লাড সুগারটা আমি মাপলাম সেটা আমি অবশ্যই কোথাও লিখে রাখবো, কারণ মানে পেশেন্টকে বলবো লিখে রাখতে। কারণ পেশেন্ট ওই মনে করলে এই ব্লাড সুগার মাপা না মাপা এটার মধ্যে আসলে কোনো পার্থক্য থাকবে না, ওই পেশেন্ট মনে রাখতে পারে না কোনটা খালি পেটে ছিল, কোনটা খাবার পরে ছিল। এখন আসা যাক কিভাবে আমি পেশেন্টকে হচ্ছে গিয়ে মাপতে বলবো। মাপতে বলবো আমি সবসময় পেশেন্টকে হচ্ছে গিয়ে খাবার আগে এবং খাবার 2 ঘন্টা পরে, সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে। অনেকে বলে যে তারা শুধুমাত্র খালি পেটেরটা মাপবে, শুধু খালি পেটেরটা মাপলে তো হবে না, কারণ হচ্ছে খাবার পরে গ্লুকোজ লোডের পরে আমার কতটুকু ব্লাড সুগার থাকে সেটা যদি আমি না জানি, তাহলে আমি পোস্ট মিলের ডোজ গুলা, ইনসুলিনের ডোজ বা আমার ওষুধের ডোজ এগুলা ঠিক করতে পারবো না। আবার অনেকে কি করে শুধুমাত্র সকালবেলা খাবার আগে এবং খাবার পরে মাপে, সেটা করলেও হবে না, কারণ আমার ডায়াবেটিসটা কি একটা 24/7 ডিজিজ। তাহলে দুপুরে খাবার পরে কত থাকছে, রাতে খাবার পরে কত থাকছে, সেই জিনিসগুলো আমাকে অবশ্যই জানতে হবে। এগুলো যদি না জানি তাহলে পেশেন্টকে বুঝিয়ে বলতে হবে। এটা গেল আমার গ্লুকোমিটারে কিভাবে আমি ব্লাড সুগার চেক করব। এরপর আমি ইনসুলিনের ব্যাপারে একটু কথা বলতে চাই। ইনসুলিন কিভাবে হচ্ছে গিয়ে আমি অ্যাডমিনিস্ট্রেশন করব। পরীক্ষায় আসে যে হচ্ছে গিয়ে স্প্লিট মিক্স বা হচ্ছে 2 ধরনের ইনসুলিন আছে, রেগুলার ইনসুলিন এবং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন, এগুলা কিভাবে মিশিয়ে তুমি অ্যাডমিনিস্ট্রেশন করবা। ওগুলা ক্লামজি ইয়েতে আমি যাব না, আমি শুধু হচ্ছে যে পয়েন্টগুলো আমাদের হচ্ছে ভুল হয় সেই পয়েন্টগুলো সম্বন্ধে একটু বলবো। আর ইনসুলিনের বেসিক ফর্মুলেশনগুলো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, কি কি ডিভাইস দিয়ে আমরা ইনসুলিন ডেলিভারি দিতে পারি সেটা সম্বন্ধে একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা যখন ইনসুলিন দেই আমরা পেশেন্টকে বলি যে নাভির চারপাশে দিবেন।
কি কি জায়গায় ইনসুলিন দেওয়া যায়। পাশে সে পুরাটা জায়গা জুড়ে দিতে পারবে গোলাকার। এখন পেশেন্ট কি করে, পেশেন্ট শুধু দুই পাশে দেয়, ডান পাশে দেয়, বাম পাশে দেয়, উপরে অথবা নিচে দেয় না। এটা পেশেন্টকে বুঝায় বলে দিতে হবে যে 3 আঙ্গুল পাশে সবগুলা জায়গাতে সে দিবে, এমন ভাবে প্রিক করবে যাতে সেম এরিয়াতে তার 7 দিনের মধ্যে আর প্রিক না পড়ে। আর কোন কোন জায়গায় সে ইনসুলিন দিতে পারবে, উরুর দুই পাশে এবং হাতের চামড়ার পিছনে, যেটা যে এই যে এটা একটা ইনসুলিন সিরিঞ্জ। এই সিরিঞ্জটার নিডলটা তবু একটু লম্বা আছে, দেখা যাচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। এটা আমরা পেশেন্টকে শিখাবো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, স্কিনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে গিয়ে সে এটা ইনসার্ট করবে এবং তারপর হচ্ছে গিয়ে সে প্রেস করবে ইনসুলিন নেওয়ার পরে, এবং পুরাটা চলে যাওয়ার পরে স্কিনের নিচে 1 থেকে 10 পর্যন্ত এমন ভাবে গুনবে যাতে 10 সেকেন্ড সময় অতিবাহিত হয়। তারপরে সে নিডলটা উইথড্র করবে। সে যদি 90 ডিগ্রিতে না করে 45, 10, 15, 30 তে করে, তাহলে আলটিমেটলি কি হবে, আমরা তো আর হচ্ছে গিয়ে কম্পাস বা ডি নিয়ে বসি না যখন আমরা ইনসুলিন ইনজেকশন দেই। তখন আসলে কি হয়, ওই 45 ডিগ্রিতে আসলে মেনটেন করতে পারে না পেশেন্ট, তখন এটা হয়ে যায় একটা ইন্ট্রাডার্মাল ইনজেকশন, সাবকিউটেনিয়াস হয় না। আর পেশেন্টকে এটা বুঝিয়ে দিতে হবে, পেশেন্ট আসলে অ্যাপ্রিহেনশনের জন্য এই কাজটা করে। পেশেন্টকে বুঝাতে হবে আপনি যদি এটা সরাসরি 90 ডিগ্রিতে স্ট্যাক করে দেন, তাহলে এই নিডলটা এমন ভাবে তৈরি হয় নাই যে এটা আপনার মাংসে চলে যাবে বা এটা আপনার রক্তে চলে যাবে, এটা আপনার স্কিনের নিচ পর্যন্তই যাবে, এটা সেভাবেই তৈরি করা আছে। রাব করবে না, রাব করার কোনো প্রয়োজন নেই। আর একই জায়গায় কেন বারবার দিবে না, যাতে লাইপোডিস্ট্রফি অথবা লাইপোহাইপারট্রফি এগুলা না হয়। আর পেশেন্ট ভয় পেতে পারে যে ইনসুলিন ইনজেকশন দিলে হচ্ছে গিয়ে পেইন হতে পারে। পেশেন্টকে বুঝাতে হবে যে এই যে নিডলটা, এই নিডলটার গায়ে একটা অ্যানেস্থেটিক আছে, কোটিং আছে। যখন দেখা যাবে যে একই নিডল পেশেন্ট কয়দিন ব্যবহার করবে, এইগুলা পেশেন্ট জিজ্ঞেস করে। সাধারণত ইট ইজ মেড ফর ওয়ান টাইম ইউজ, কিন্তু আমরা আমাদের দেশে কস্ট কনস্ট্রেন্টের জন্য সেটা বলি না পেশেন্টকে, যতদিন ব্যাক করতে পারবে। এখন আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই পেন ডিভাইস গুলা। হসপিটালে সাধারণত আমরা পেশেন্টকে হচ্ছে গিয়ে সিরিঞ্জ কেনাই, তাই আপনারা হয়তো সিরিঞ্জ আর নিডলের সাথে হচ্ছে গিয়ে অ্যাকোয়ান্টেড। সিরিঞ্জ নিডলের মধ্যে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে একটা নিডল দেখতে, সিরিঞ্জ দেখতে পাচ্ছেন, এখানে কালো দাগ দেওয়া, এবং এখানে হচ্ছে গিয়ে যদি খেয়াল করেন তাহলে দেখবেন 100 পর্যন্ত দাগ আছে। এখানে হচ্ছে এই পুরা সিরিঞ্জটার ক্যাপাসিটি হচ্ছে 1 ml। আমি যদি 100 ইউনিটের, এখানে দেখেন 100 ইউনিট দেখা হয়তো যাচ্ছে না, এটা হচ্ছে 100 ইউনিট। তাহলে এই 100 ইউনিট পার ml একটা ইনসুলিনের ভায়াল থেকে আমি যদি এই সিরিঞ্জটা দিয়ে 1 ml টেনে নেই, তাহলে 1 ml এর মধ্যে 100 ইউনিট থাকবে। এখানে কিন্তু দাগ কাটা সেই 100 ইউনিট পর্যন্ত। তার মানে এখানে আমরা ওই যে দেখবেন ওয়ার্ডে যখন পেশেন্টের ফাইল দেখবেন, দেখবেন লেখা ইনজেকশন অ্যাট্রাপিড 100 ইউ বাই 100 এস, অর্থাৎ 100 ইউনিটের ঘনত্বের ভায়াল থেকে 100 ইউনিটের সিরিঞ্জ দিয়ে নিতে হবে। আর এক ধরনের ইনসুলিনের সিরিঞ্জ পাওয়া যায় যেখানে হচ্ছে লাল দাগ কাটা থাকে এবং সেখানে হচ্ছে মার্কিং থাকে আপ টু 40, এবং সেটার জন্য কিন্তু এখান থেকে নিলে হবে না, সেটার জন্য কিন্তু 40 ইউনিট কনসেন্ট্রেশনের আলাদা ভায়াল পাওয়া যায়, সেটার সাথে ম্যাচ করতে হবে। এই নিডল, এই সিরিঞ্জ আর ভায়াল যদি মিসম্যাচ হয়ে যায়, তাহলে কিন্তু ইনসুলিনের হিসাবে 2.5 টাইমস গরমিল হতে পারে। এই কারণে সবসময় খেয়াল করতে হবে ইনসুলিন দেওয়ার আগে যে যদি আমি সিরিঞ্জ আর ভায়াল ইউজ করি, তাহলে আমার ভায়াল 100 ইউনিট হলে সিরিঞ্জ 100 ইউনিট হতে হবে। ভায়াল যদি 40 ইউনিট হয়ে থাকে, তাহলে সিরিঞ্জও 40 ইউনিট হতে হবে। আচ্ছা, এটা গেল একটা। এখন আসা যাক হচ্ছে পেন ডিভাইস গুলো সম্বন্ধে। পেন ডিভাইস গুলো যদি দেখেন আপনারা, পেন ডিভাইস গুলো থাকে এরকম। এটা একটা কি দেখা যাচ্ছে, এটা একটা ওপ্যাক ইনসুলিন, মানে ঘোলা ইনসুলিন। আরেকটা দেখাই, এটা দেখেন, এটা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার। যেগুলো ক্রিস্টাল ক্লিয়ার
সেগুলো হচ্ছে রেগুলার ইনসুলিন। আর যেগুলো হচ্ছে গিয়ে এরকম ঘোলা, তার মানে বুঝবেন যে এগুলা হচ্ছে গিয়ে প্রিমিক্স। নাম দেখেন, এটা হচ্ছে অ্যাক্ট্রাপিড রেগুলার হিউম্যান ইনসুলিন, আর এটা হচ্ছে নভোমিক্স, এটা হচ্ছে প্রিমিক্সড একটা ফর্মুলেশন, এটা অ্যানালগ ইনসুলিনের প্রিমিক্সড ভার্সন। আচ্ছা, এই যে ডিভাইসগুলা, এই ডিভাইসগুলা কি? এগুলা হচ্ছে কি পেন ডিভাইস। এগুলা কি ডেলিভারি টেকনিক, ভিতরে কিন্তু একই ইনসুলিন, ভায়ালের যে ইনসুলিন, পেনের এই কার্ট্রিজ গুলোর মধ্যেও একই ইনসুলিন। ডেলিভারি টেকনিকটা কি? এখানে দেখেন এই পাশে 0, 1 এরকম দাগ দেখা যাচ্ছে, তাই না? আমি দেখেন এই যে এখানে একটা ডায়াল আছে, এটাকে জাস্ট একটু ঘুরাবো, ঘুরিয়ে ঘুরিয়ে 10, 12, 14 এরকম দেখা যাচ্ছে। এটাকে যখন আমি এরকম ঘুরালাম তখন এটা চার্জ হলো। এরপর আমি কি করব, এটা যে এই মাথাটা, এই মাথাটা এখানের জন্য আলাদা এরকম নিডল পাওয়া যায়। নিডল গুলা হচ্ছে কি এরকম খুলে যদি আমি এখানে লাগাই তাহলে হচ্ছে গিয়ে এটাও ঠিক ওই সিরিঞ্জের মতো হয়ে যাবে। তখন আমি কি করব, তখন আমি পেশেন্টকে পুশ করব ওই নিডল দিয়ে। নিডলটা পুশ করার পর আমি কি করব, এই যে এই এটা আস্তে 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 এভাবে করে চাপ দিব। চাপ দিলে আস্তে আস্তে এখানে কি হবে, 0 পর্যন্ত চলে আসবে। আনটিল এটা 0 পর্যন্ত আসে আমি এটা কন্টিনিউ করব। 0 পর্যন্ত আসার পর্যন্ত আমি কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখানেও আমি কি করব, 1 থেকে 10 পর্যন্ত গুনবো, গুনে তারপর হচ্ছে নিডলটাকে হচ্ছে গিয়ে বের করব। আগে এই পেন ডিভাইস গুলো একই রকমই ছিল, সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র কার্ট্রিজ গুলা কিনতাম আর একটা পেন আমরা সিঙ্গেল টাইম কিনতাম, কিন্তু এখন এই পেন গুলো আবার হচ্ছে গিয়ে হয়ে গেছে ওয়ান টাইম ইউজ এবং হচ্ছে গিয়ে রিফিল। ওয়ান টাইম ইউজ গুলো কি করব আমরা, সেটা হচ্ছে পেন সহ কিনবো, পেন সহ ফেলে দেব। এখানে আমার কোনো কার্ট্রিজ আবার রিফিল করার মতো ব্যবস্থা নাই। আর যেগুলো হচ্ছে গিয়ে রিফিল, সেখানে হচ্ছে আমরা শুধু একবার একটা ফার্স্ট টাইম একটা পেন কিনবো, আর এরপর থেকে আমরা শুধু কার্ট্রিজ কিনবো, কার্ট্রিজটা ভরবো এবং বারবার করে সেই একই পেন ইউজ করব। এটাই হচ্ছে মোটামুটি ইনসুলিন ডেলিভারি টেকনিকের মধ্যে বা ডিভাইসগুলো আমি একটু দেখালাম। আমাদেরকে খেয়াল করতে হবে 100 ইউনিট সিরিঞ্জের সাথে 100 ইউনিট কনসেন্ট্রেশনের ইনসুলিন মেলাতে হবে, 40 ইউনিটের সাথে 40 ইউনিট। আর পেন ডিভাইসের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ওই যে যেদিন আমি পড়িয়েছিলাম ইনসুলিন ইভ্যালুয়েশন অফ এ বাই অ্যাপ্রোচ টু ডায়াবেটিক পেশেন্ট, তখন বলেছিলাম ইনসুলিন টেকনিক দেখতে হবে। এই যে এইটা যখন হচ্ছে কি পেশেন্ট প্রেস করে 0 পর্যন্ত প্রেস করে কিনা, পুরাটা যায় কিনা। আর ইনসুলিন যখন সে পেন দিয়ে দিক আর হচ্ছে সিরিজ দিয়ে দিক, তাকে হচ্ছে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পুশ করতে হবে, আলাদা করে স্কিন পিঞ্চিং এর কোনো দরকার নেই। পুরাটা পুশ করার পরে সে 10 সেকেন্ডস ওয়েট করবে, কোনো প্রকার রাবিং করবে না, এবং হচ্ছে গিয়ে একটা ইনসুলিনের নিডল সে হচ্ছে আনলেস তার পেইন লাগে, পেইনফুল সেন্সেশন হয়, ততদিন পর্যন্ত সে এটা ইউজ করতে পারবে। ঠিক আছে, এই গেল আমাদের গ্লুকোমিটার আর হচ্ছে ইনসুলিনের টেকনিক, আর কোন কোন জায়গায় আমরা ইনসুলিন দিতে পারবো। আচ্ছা, এখন আমি কিছু সিনারিও বেসড ডিসকাশন করি, তারপর আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিব। আচ্ছা, একজন দেখলাম হচ্ছে গিয়ে কোশ্চেন করেছে 2 ধরনের কনসেন্ট্রেশন কেন, সবাইকে 100 ইউনিট ভায়াল দিলে সমস্যা কি? সবাইকে 100 ইউনিট ভায়াল দিলে কোনো সমস্যা নাই। আগে যেটা ধারণা করা হতো যে পেরি অপারেটিভ পিরিয়ডে পেশেন্টের যদি কম দিন লাগে, কম সময় লাগে, কম ইনসুলিন লাগে, সেজন্য হচ্ছে 2টা ফর্মুলেশন ছিল। বেসিক্যালি 40 ইউনিট ইনসুলিন এখন মানে এই আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কিছু দেশ ছাড়া আর কোথাও পাওয়া যায় না।
এখন আমরা হচ্ছে কয়েকটা সিনারিও একটু ডিসকাস করি, এরপর আমি আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেব। সেটা কি দেখেন, মিস্টার কবির আহমেদ, a 53-year-old engineer, is living in Khulna. He is overweight. There is nothing remarkable on physical examination. His OGTT was done 5 days back. Report shows fasting blood glucose 10.2, 2 hours post glucose value 14.5, HbA1c 7.4%, and there is nothing remarkable on other lab tests. এখানে আমাদের ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলো কি কি আমাদেরকে চিন্তা করতে হবে। পেশেন্টটা ওভারওয়েট, 53 ইয়ার্স ওল্ড, তার কোনো কোমরবিড ফ্যাক্টর নাই, এবং আমরা যদি ব্লাড গ্লুকোজের দিকে তাকাই, তার হাইপারগ্লাইসেমিয়া খুব বেশি না, HbA1c মাত্র 7.4%। তো এই পেশেন্টটা যাকে আমি হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট শুরু করব, ওজিটিটি দেওয়া আছে, তার মানে হি ইজ এ নিউলি ডায়াগনোসড পেশেন্ট। সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট কি বা ম্যানেজমেন্টের মধ্যে কি হবে? ম্যানেজমেন্টের মধ্যে মেইনলি হচ্ছে ডায়েট, লাইফস্টাইল। আর যেহেতু পেশেন্ট ওভারওয়েট, মেটফরমিনের ব্যাপারে বলেছিলাম যে মেটফরমিন হচ্ছে ফার্স্ট লাইন এজেন্ট ইন ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস মেলাইটাস। তাহলে এই জিনিসটা আমাদের এই পেশেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি কি হবে? ডায়েট দিব, লাইফস্টাইল এবং মেটফরমিন শুরু করব। মেটফরমিন শুরু করার পর আমরা পেশেন্টকে ফলো আপ করব, আস্তে আস্তে মেটফরমিনের ডোজ বাড়াবো। যতটুকু হাইপারগ্লাইসেমিয়া আছে, হোপফুলি যে মেটফরমিন যেহেতু ওভারঅল HbA1c ডিডাকশন 1% এর একটু বেশি করে, আমার টার্গেট হচ্ছে HbA1c 7%, শুধুমাত্র মেটফরমিনই এই পেশেন্টের জন্য সাফিসিয়েন্ট হবে। এরপর আরেকটা পেশেন্ট, Mr. Rakib, 52-year-old painter, on physical examination, his OGTT was done 4 days back. Report shows fasting blood glucose 12.3, 2 hours post glucose value 20.1, HbA1c 9.3%. There is nothing remarkable on other lab test. আচ্ছা, এখন এখানে আমার কি কি রিমার্কেবল ফিচার, সেটা কি? পেশেন্টটা ওভারওয়েট, তার ব্লাড গ্লুকোজ কিন্তু এর আগের যে পেশেন্টটা আমরা দেখেছিলাম তার চাইতে বেশি, 2 আওয়ার্স পোস্ট গ্লুকোজ ভ্যালু অনেক বেশি। HbA1c কিন্তু এবার 7.4% নেই, এবার আছে 9.3%। কিন্তু এই পেশেন্টের কোনো ক্যাটাবলিক ফিচার নেই, কোনো হাইপারগ্লাইসেমিক ইমার্জেন্সি আছে বলে মনে হচ্ছে না, তার আদার কোনো কোমরবিডিটিস নেই। এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা করব পেশেন্টের লাইফস্টাইল, ডায়েট, এই দুটো তো থাকবেই, মেটফরমিনও থাকবে, বাট মেটফরমিন অ্যালোন cannot reduce HbA1c more than 1%. পেশেন্টের HbA1c আছে 9.3%, hyperglycemia is a bit more, এবং সেক্ষেত্রে আমরা শুধুমাত্র মেটফরমিন দিয়ে আশা করতে পারি না যে আমরা HbA1c 7% এ রিডাকশন করে নিয়ে আসতে পারবো আমাদের টার্গেটে। তাই এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা আদার এজেন্টস অ্যাড করব। সেক্ষেত্রে আমার সবচাইতে এফিকেশিয়াস কোনটা? সবচেয়ে এফিকেশিয়াস হচ্ছে সালফোনাইল ইউরিয়া। এবং এছাড়া আর কি কি দিতে পারি? আমরা DPP-4 ইনহিবিটর দিতে পারি। SGLT2 আমি বলেছি আমরা খুব মানে ইরেশনাল বা র্যাপিডলি বা খুব কমনলি হচ্ছে প্র্যাকটিস করব না, বিকজ দিস ড্রাগ হ্যাজ much tolerability side effect and there are some rare side effects also which are very much deleterious. এই জিনিসগুলো আমাদেরকে চিন্তা করতে হবে, এবং একসাথে সব গ্রুপের ড্রাগ আমরা দিয়ে দিব না, আমরা একটা একটা করে হচ্ছে এসকেলেট করব। এরপরে দেখা যায় মিসেস মীরা পল, 62-year-old housewife living in Dhaka. She is overweight. She has presented with increased thirst, urination, and marked general weakness for 1 month. There is nothing remarkable on physical examination. OGTT was done 4 days back. Fasting blood glucose was 17.3, 2 hours post glucose value 27.1, HbA1c 12.3%. There is nothing remarkable on other lab tests. এখানে দেখেন আমাদের ফাস্টিং ব্লাড গ্লুকোজ ইজ সো হাই, 2 আওয়ার পোস্ট গ্লুকোজ ভ্যালু ইজ অলসো 27.1। 62 বছর বয়স্ক একজন মহিলা, এবং তার কি আছে ইম্পর্টেন্ট ফিচার? তার ক্যাটাবলিক ফিচার গুলো আছে, পলিউরিয়া, পলিডিপসিয়া এন্ড উইকনেস আছে। তাহলে এখানে আমার চয়েস অফ ট্রিটমেন্ট কি? আমরা বলেছিলাম ইনসুলিনের ইন্ডিকেশনের মধ্যে মার্কড হাইপারগ্লাইসেমিয়া উইথ ক্যাটাবলিক ফিচার। সেক্ষেত্রে আমরা কি করব? ডায়েট বলবো পেশেন্টকে, লাইফস্টাইল বলবো, এবং ইনসুলিন ইনিসিয়েশন করব। HbA1c হচ্ছে অনেক বেশি। এখন দেখা যাক আরেকজন পেশেন্ট, আবুল কালাম, 55-year-old architect, is living in Kushtia. He is overweight, known hypertensive for 7 years.
There is nothing remarkable on physical examination. OGTT was done 7 days back. Report shows fasting 10.2, 2 hours post glucose value 14.5, HbA1c 7.4%, serum creatinine 2.1. এই সিনারিওটা একেবারে প্রথম যে পেশেন্টটা আমরা দেখেছিলাম, প্রথম যে সিনারিওটা নিয়ে ডিসকাস করেছিলাম, সেই সিনারিওটার মতো না? এই পেশেন্টেরও মার্ক হাইপারগ্লাইসেমিয়া নাই, HbA1c তারও ছিল 7.4%, ইনারও 7.4%, ওই পেশেন্টটাও ওভারওয়েট ছিল, এই পেশেন্টটাও ওভারওয়েট। তো আমাদের চয়েস কি হবে? ডায়েট, লাইফস্টাইল, মেটফর্মিন, তাই না? না, এখানে একটা টুইস্ট আছে। এখানে যে টুইস্ট আছে সেটা হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন ইজ 2.1। এই পেশেন্টের ইজিএফআর obviously অনেক কম হবে, পেশেন্ট ইজ এ পেশেন্ট অফ সিকেডি। এই পেশেন্টের ক্ষেত্রে মেটফর্মিন হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড। যে কোনো পেশেন্টকে মেটফর্মিন দেওয়ার আগে আমাকে ক্রিয়েটিনিন ইজিএফআর চেক করে দেখতে হবে। সো আরেকটা পেশেন্ট দেখি আমরা, হামিদা বেগম, 50 years of age, an office executive, slightly overweight, diabetic for 5 years. She is on glimepiride 2 mg once daily with metformin 500 mg once daily. She is maintaining adequate lifestyle measures. She is having no evidence of complication or any associated disease. Her fasting blood glucose is 5.8 and HbA1c is 6.7. এই পেশেন্ট কি পাচ্ছে? মেটফর্মিন পাচ্ছে, গ্লিমেপিরাইড পাচ্ছে এবং তার ব্লাড গ্লুকোজ ইজ ওয়েল কন্ট্রোল। তাহলে এই পেশেন্টকে আমার কি আর ফলো আপে আসলে কোনো কিছু চেঞ্জ করা দরকার আছে? হাইপোগ্লাইসেমিয়া না হলে আমার মানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। হাইপোগ্লাইসেমিয়া হলে আমি ড্রাগের ডোজ আরো কমাই ফেলবো। আরেকজন দেখি, মিস্টার বড়ুয়া, 54 years, professional photographer, overweight patient, diabetic for 5 years. Inner glimepiride 2 mg once daily, metformin 500 mg once daily. কিন্তু ইনার কন্ট্রোলটা আগের পেশেন্টটার মতো না, ফাস্টিং ব্লাড গ্লুকোজও হাই, HbA1cও হাই। তার মানে আমাকে এখন কি করতে হবে? গ্লিমেপিরাইডের ডোজ আমি বাড়াতে পারি অথবা আদার এজেন্ট অ্যাড করতে পারি। গ্লিমেপিরাইডের হাইয়েস্ট ডোজ হচ্ছে 8 মিলিগ্রাম, এতদূর আমরা যাই না, আমরা 4 to 6 মিলিগ্রাম পর্যন্ত যাই। এক্ষেত্রে আমরা আরেকটু বাড়াতে পারি। এখন দেখা যাক এই পেশেন্টটা, মিসেস চ্যাটার্জি, 57 years old, professional singer, slightly overweight, diabetic for 9 years, gliclazide 160 mg twice daily পায় and metformin হচ্ছে 850 mg thrice daily, অর্থাৎ হাইয়েস্ট ডোজ পাচ্ছে। সাথে পাচ্ছে পারাগ্লিটাজোল, সেন্সিটাইজার দুটো পাচ্ছে। Maintaining adequate lifestyle, no evidence of complication. কিন্তু after breakfast high, HbA1c high, তার মানে মাল্টিপল ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগে তার কন্ট্রোল হচ্ছে না। মেটফর্মিনের হাইয়েস্ট ডোজ পাচ্ছে, গ্লিকাজাইডেরও হাইয়েস্ট ডোজ পাচ্ছে। গ্লিকাজাইডের হাইয়েস্ট ডোজ পাচ্ছে না, গ্লিকাজাইড আরো একটু বাড়ানো যাবে, বাট আনলাইকলি যে এটা বাড়ালে তার এর চেয়ে ভালো কন্ট্রোল হবে। সো এই পেশেন্টের ক্ষেত্রে আমি কি করতে পারি? আমি গ্লিকাজাইড আর একটু বাড়াই হচ্ছে ট্রায়াল দিতে পারি, অথবা আমার জন্য বেটার অপশন হবে পেশেন্টের ডিউরেশন অফ ডায়াবেটিস। একটা জিনিস, ডায়াবেটিক ফর 9 years, আমরা বলি ডায়াবেটিস যখন একটা পেশেন্টের 10 বছর হয়ে যায় তখন আসলে তার বিটা সেল ফেইলিয়ার কমপ্লিট হয়ে যায়। সেই ক্ষেত্রে আমার আসলে গ্লিকাজাইডের ডোজ বাড়িয়েও কোনো লাভ হবে না, আমাদেরকে এখানে ইনসুলিনে শিফট করতে হবে। এখানে ওই পেশেন্টের ক্ষেত্রে আরেকটা হচ্ছে গিয়ে অপশন হতে পারে DPP-4 SGLT2, বাট খুব ভালো কন্ট্রোল হবে না। এই পেশেন্টটা দেখি, এই পেশেন্টটা গ্লিকাজাইড পায় 80 mg twice daily, metformin 500 mg twice daily, পায়োগ্লিটাজোল 15 mg once daily, এবং এই পেশেন্টের ব্লাড গ্লুকোজ খুব ভালো কন্ট্রোলে আছে, বাট ক্রিয়েটিনিন ইজ আ বিট হাই, 1.9। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? মেটফর্মিন কমাই ফেলবো। ঠিক আছে? ওকে, আমরা কতগুলো সিনারিও মানে ডিসকাস করলাম, খুব ব্রিফলি ডিসকাস করলাম। এই সিনারিও নিয়ে আপনাদের ভয় পাওয়ার ইয়ে নাই, জাস্ট আমরা বললাম যে কি ধরনের পেশেন্ট আমাদের কাছে আসতে পারে এবং কিভাবে আমরা এই পেশেন্টগুলোর ফ্যাক্টরগুলো কনসিডার করব, কি কি ট্রিটমেন্ট অপশন আছে, কি ট্রিটমেন্ট অপশন আমি কোন পেশেন্টের ক্ষেত্রে ইউজ করব। একদম সিমিলার সিনারিও, কিন্তু শুধুমাত্র তার ক্রিয়েটিনিনের মানে চেঞ্জের কারণে মেটফর্মিন কিন্তু আমি তো সেই পেশেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারবো না। এই ধরনের কিছু ব্যাপার আমাকে মাথায় রাখতে হবে। এখন আমি একটু, আপনারা বিভিন্ন সময় আমাকে যে কোয়েশ্চেনগুলো করেছিলেন কমেন্ট সেকশনে, সেই কোয়েশ্চেনগুলো একটু
সলভ করার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, what are the new modalities of treatment in DM? New modalities of treatment in DM এর মধ্যে ওই গ্লিপটিন গুলো আছে, SGLT2 ইনহিবিটর আছে, তারপর GLP-1 অ্যাগনিস্ট আছে, এরপরে আপনার ওই নতুন আর অ্যাকারবোস গুলাকে এখন আর আমরা নতুন বলি না, এগুলাই বেশি। আচ্ছা, মোহাম্মদ ইশরাক কোশ্চেন করেছিলেন পেশেন্ট এজেড 20 GAD antibody value in borderline 5 units per ml our patient had honeymoon phase, blood glucose was normal for 1 year without taking insulin. What will be our diagnosis and how will we give treatment to him? আচ্ছা, প্রশ্নকর্তা নিজেই আমাকে এখানে বলে দিয়েছে পেশেন্ট হানিমুন ফেজে ছিল। হানিমুন ফেজ তো টাইপ 1 ডায়াবেটিস ছাড়া আর কোনো কিছু তো হয় না, তাই না? আচ্ছা, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যেহেতু পেশেন্টের বয়স খুব কম 20 এবং অ্যান্টিবডি ভ্যালু আমরা চিন্তা করব না, আমরা চিন্তা করব পেশেন্টের প্রেজেন্টেশনের ব্যাপারে। এবং পেশেন্টের প্রথম কিছুদিন হচ্ছে ইনসুলিন প্রয়োজন হয় নাই। আমরা বলেছিলাম টাইপ 1 ডায়াবেটিসে একবার ফ্লোরির একটা প্রেজেন্টেশন হওয়ার পর কিছুদিনের জন্য এটা রেমিশনে থাকে। এই পেশেন্টটাকে বেটার আমরা টাইপ 1 হিসেবে লেভেল করা। এটা যদি টাইপ 1 না হয় সেক্ষেত্রে এটা মনোজেনিক ডায়াবেটিস হতে পারে বা আদার রেয়ার ফর্ম অফ ডিসঅর্ডার হতে পারে, আনলাইকলি টু বি টাইপ 2। এবং সেক্ষেত্রে আমার আসলে এখানে ডায়াগনোসিসের চাইতে পেশেন্টের ম্যানেজমেন্টটা বেশি ইম্পর্টেন্ট, বেটার পেশেন্টকে ইনসুলিন দিয়ে ট্রিট করা। আঞ্জুমান রিমা কোয়েশ্চেন করেছিলেন মেল পেশেন্ট 23 ইয়ার্স ওল্ড স্টুডেন্ট ওবেস ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, এটা টাইপ। এটা টাইপ ও যে আমরা বলেছি আসলে টাইপ কিন্তু খুব বাধা ধরা ওভাবে বলা যায় না, কিন্তু এই পেশেন্টের টাইপ 2 হওয়ার ক্ষেত্রে দুইটা ফ্যাক্টর আছে, পেশেন্টের ওবেসিটি আছে, পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ আছে। এরপরে তো তার হাইপারগ্লাইসেমিয়া, তার অ্যান্টিবডি লেভেল দেখতে হবে, এরপরে হচ্ছে গিয়ে তার আসলে কোনো কমপ্লিকেশন আছে কিনা সেগুলো দেখতে হবে, পেশেন্ট কিরকম ভাবে রেসপন্স করে, পেশেন্টকে ওরাল ড্রাগ দিলে পেশেন্ট সেটাতে রেসপন্ড করে কিনা সেগুলো দেখতে হবে। এরপরে আসুক হোয়াট ইজ মেটাবলিক সিনড্রোম। মেটাবলিক সিনড্রোমের একটা ডেফিনেশন আছে, এটা বিভিন্ন বডি বিভিন্নভাবে ডিফাইন করেছে। এগুলো আসলে বলা হয় যে কিছু বাঞ্চ অফ ডায়াগনোসিস যেগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, যেগুলো প্রাইমারি প্রিডিসপোজিং ফ্যাক্টর একসাথে হচ্ছে গিয়ে একই পেশেন্টের মধ্যে থাকে, এগুলাকে বলা হয় মেটাবলিক সিনড্রোম। তার মধ্যে একটা হচ্ছে বিএমআই বেশি থাকতে হবে, তার ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স থাকতে হবে, তার ডিসলিপিডিমিয়া থাকতে হবে, তার হাইপারটেনশন থাকতে হবে। এর সাথে আরো দুটো কম্পোনেন্ট বলা হয় অ্যাড অন করে, ইউরিক অ্যাসিড বেশি থাকে এবং ফিমেল হলে পিসিওএস থাকে। Why 75 gram glucose is given for OGTT? Why it's not 100 gram or 50 gram or any amount? আচ্ছা, টেক্সট বইয়ে যখন কোনো একটা কথা আসে তখন কিন্তু এটা আমার মনে হলো বা অন্য কারো মনে হলো আর লিখে দিলাম, এভাবে কখনো আসে। টেক্সট বুকে হয় যখন ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করা হয় তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া সেট করা হয়, বিভিন্ন তারপর দেখা হয় এটার রিলায়েবিলিটি, তারপর দেখা হয় এটার রিপ্রোডিউসিবিলিটি, এটার ভ্যালিডিটি, এগুলা দেখে আলটিমেটলি যে সিদ্ধান্তটা এই ডায়াগ্রামটাই হচ্ছে এটা এসেছে এবং এই কাজটা এসেছে করলে ভালো হয়। আচ্ছা, জিডিএম এর ডায়াগনস্টিক আমার নিজের এমডি থিসিস ছিল হচ্ছে জিডিএম, তো জিডিএম এর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া
গুলা প্রত্যেকটা প্রফেশনাল বডি আলাদা আলাদা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া সেট করে। এফসি আছে একটা এক এক রকম, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, জিডিএম হচ্ছে একটা স্পেশাল পার্ট। অনেক স্ট্রিক্ট, নরমাল ডায়াবেটিসের মতো না। আমার প্রিপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ থাকতে হবে 5.5 এর নিচে, 1 আওয়ার পোস্ট গ্লুকোজ ভ্যালু থাকতে হবে 6.7 এর নিচে, এবং 2 আওয়ার থাকতে হবে 7.8 এর নিচে। সো কারো যদি ডায়াবেটিস একই লেভেলে আছে, তুমি ভালো টুকু শুধু আপনারা অ্যাওয়্যার হলেই হবে। আর মেটফর্মিন কেন অ্যালাউ করবো না এটার ব্যাপারে আমি একটা ক্লাসে বলেছি। টাইপ 2 ডায়াবেটিস এখন লিন অ্যান্ড থিন পারসনদের ক্ষেত্রেও কেন হচ্ছে? লিন অ্যান্ড থিন পারসনদের ক্ষেত্রে হচ্ছে একটা ফ্যাক্টর হচ্ছে ওবেসিটি, কিন্তু এছাড়া তো আরো অনেক ফ্যাক্টর আছে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ক্ষেত্রে। তার মধ্যে একটা হচ্ছে জেনেটিক প্রেডিসপোজিশন, এবং লিন এন্ড থিন পারসনদের ক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার কারণ হচ্ছে, যদিও এটা লিন এন্ড থিন, তারপরও এদের কম বিএমআই তো, তারপর TCF7L আলফা 2 এই ধরনের কিছু জেনেটিক লোকাই আছে, তারপর অ্যাডিপোক জিন আছে, এই ধরনের হচ্ছে কি কিছু জেনেটিক পলিমরফিজম ফ্যাক্টর আছে। সেই কারণে হচ্ছে গিয়ে লিন এন্ড 3%-এরও কম বয়সে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস হচ্ছে। লো কার্বোহাইড্রেট ডায়েট, যেটা কিটো ডায়েটের ক্ষেত্রে রিসেন্টলি সবাই করছে, স্পেশালি ডিএম ম্যানেজমেন্টের জন্য, এটা কি জাস্টিফাইড নাকি লং টার্মের জন্য ভালো নয়, এটা সম্বন্ধে আমি খুব ডিটেইলস আলোচনা করেছি ডায়েট ক্লাসে। আর ডায়াবেটিক পেশেন্টের জন্য আসলে ব্যালেন্স ডায়েটটাই আমরা সবসময় অ্যাডভোকেট করব, ড্রাস্টিক কোন ডায়েট আমরা ইয়ে করবো না। আর কিটো ডায়েট তো মানে আমি বেসিক্যালি হচ্ছে গিয়ে কখনো অ্যাডভোকেট করি না পেশেন্টদেরকে, কারণ হচ্ছে গিয়ে কিটো ডায়েট আমাকে সবসময় হচ্ছে গিয়ে খুব ভালো মনিটরিং এবং হচ্ছে অবজারভেশন থেকে করতে হবে। এবং এই ধরনের পেশেন্টকে আমি যদি ইনডিউস কিটোসিস করি, তাহলে তো আসলে আমি টাইপ 1 ডায়াবেটিসের প্যাথোজেনেসিসটাকেই মিমিক করতে চাচ্ছি। ওজিটিটি করার জন্য অ্যাটলিস্ট 8 আওয়ার্স, আচ্ছা এটা বলেছিলাম 8 থেকে 12 ঘন্টা, হ্যাঁ 14 ঘন্টার বেশি করা যাবে না। হাউ উইল উই অ্যাডজাস্ট ডোজ অফ ইনসুলিন অ্যাকর্ডিং টু ব্লাড সুগার, এটা যেটা বলা হয় এটাকে বলা হয় স্লাইডিং স্কেল। স্লাইডিং স্কেলের অনেক ধরনের প্রোটোকল আছে, তবে এখন আর স্লাইডিং স্কেলকে অ্যাডভোকেট করা হয় না, কারণ হচ্ছে স্লাইডিং স্কেলে মর্টালিটি মরবিডিটি দুইটার রেটই হাই। আচ্ছা, এরপরে হচ্ছে why we add 5% DA after blood glucose below 14 millimole in DK or HHS, actually why in 14 it can be 11.1। ওই যে একটু আগে একটা কথা বললাম, যখন এই ধরনের কোনো গাইডলাইন আসে, এই গাইডলাইনটা কেউ মন করা, আমার মনে হলো আমি 14তে করলাম, আমার মনে হলো আমি 16তে করলাম আর বলে দিলাম, এটা এভাবে আসে না। অনেকগুলো স্টাডি করে করে এটা করা হয়। এবং এখানে 14টাকে সেট করার কারণটা হচ্ছে এই যে র্যাপিড ট্রানজিশন অফ অসমোটিক ডিসইকুইলিব্রিয়াম, এইটাকে ব্যালেন্স করার জন্য। এরপরে হাইপোগ্লাইসেমিয়া টেস্ট বারবার রিপিট করব 3 বার, প্রতিবারে কি 15 মিনিটস পর পর, 3 বার রিপিট করব না। আমি প্রথমে হাইপোগ্লাইসেমিয়া ডায়াগনোসিস করলাম, এরপর আমি ট্রিটমেন্ট নিলাম, ট্রিটমেন্ট নেওয়ার 15 মিনিট পর আমি দেখবো হাইপোগ্লাইসেমিয়াটা রিভার্স হলো কিনা, 5.5 এর উপরে গেল কিনা। যদি চলে আসে তাহলে আর আমার 15 মিনিট পরে আবার করার দরকার নেই, তখন আমি একটা কার্বোহাইড্রেট রিচ স্ন্যাক খাবো। কিন্তু যদি না আসে সেক্ষেত্রে হচ্ছে আমি কি করব, সেক্ষেত্রে আমি 15 মিনিট পরে আবার ট্রিটমেন্ট নিব, আবার 15 মিনিট পরে করব, তারপরও যদি না আসে আবার ট্রিটমেন্ট নিব, আবার 15 মিনিট পরে করব। এইভাবে আমি 3 বার ট্রায়াল দেব। যদি আমার হাইপোগ্লাইসেমিয়া কারেকশন না হয়, 3বারের বার যদি আমি ট্রিটমেন্ট নেওয়ার পর হাইপোগ্লাইসেমিয়া রিভার্ট করতে ব্যর্থ হই, তখন আমাকে স্পেশালিস্টের শরণাপন্ন হতে হবে। ইনজেকশন সাইটে লাইপোহাইপারট্রফি হলে ট্রিটমেন্ট কি? ইনজেকশন সাইটে লাইপোহাইপারট্রফির মেইন কাজ হচ্ছে প্রিভেনশন, যে একই জায়গায় বারবার ইয়ে করবে না। লাইপোহাইপারট্রফি হলে সাধারণত এগুলো হয়তো আগে অ্যানিমেল সোর্সের ইনসুলিন গুলায়, এখন খুব কম হয়, সেক্ষেত্রে অ্যানিমেল অরিজিনের ইনসুলিন ইউজ করলে সেটাকে চেঞ্জ করতে হবে, সাইট অফ ইনজেকশন চেঞ্জ করতে হবে। আর যেই জায়গায় লাইপোহাইপারট্রফি হয়েছে সেখানে লেজার করা যাইতে পারে, সার্জারি করা যাইতে পারে। ডায়াবেটিস ইনসিপিডাস কি ড্রাগ ইউজ করব এন্ড ডোজ প্লিজ? ডায়াবেটিস ইনসিপিডাস আমাদের এই ক্লাসের If anyone is getting steroid, what patient is in the risk factor group?
সেটা পেশেন্টের সবকিছু দেখে তারপরে হচ্ছে ডিসিশন নিতে হবে। পেশেন্টের যদি ব্লাড গ্লুকোজ লেভেল খুব বেশি হাই না হয় সেক্ষেত্রে আমরা মেটফর্মিন দিব সেন্সিটাইজার, কারণ স্টেরয়েড হচ্ছে রেজিস্ট্যান্স বাড়ায়। কিন্তু হাইপারগ্লাইসেমিয়া লেভেল যদি অনেক বেশি থাকে সেক্ষেত্রে আমাকে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন, রেগুলার ইনসুলিন, বেসাল বোলাস এগুলা হচ্ছে চয়েস করতে হবে। ইন কেস অফ প্রি ডায়াবেটিক পেশেন্ট ট্রিটমেন্ট কি দিব? প্রি ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে ডায়েট লাইফস্টাইল। যদি বিএমআই অনেক বেশি থাকে সেক্ষেত্রে মেটফর্মিন অ্যাড করা যেতে পারে। ক্লাসিক্যাল সিমটমস প্রেজেন্ট বাট হি ডিডন্ট ডু এনি টেস্ট, শুড আই গিভ ওজিটিটি? এটা ডিপেন্ড করছে পেশেন্টের ইয়ের উপর। পেশেন্ট যদি একটা আরবিএস করে, যদি 23 থাকে, তাহলে আর ওজিটিটি করার দরকার নেই। কিন্তু আপনি যদি এই ব্যাপারে হচ্ছে গিয়ে খুব বেশি কনফিডেন্ট না হন তাহলে ওজিটিটি করবেন। প্রোগ্রেসিভ বিটা সেল ফেইলিয়ারে মেটফর্মিন কতটা কাজ করে? প্রোগ্রেসিভ বিটা সেল ফেইলিয়ারে কেউই কাজ করতে পারে না, কোনো ড্রাগই নাই ওখানে। ওই টার্গেট আমি এখন পর্যন্ত অ্যাচিভ করতে পারিনি। প্রোগ্রেসিভ বিটা সেল ফেইলিয়ার মানে হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিস। সেখানে মেটফর্মিন কি কাজ করে? মানে টাইপ 2 ডায়াবেটিসে কিন্তু শুধুমাত্র বিটা সেল ফেইলিয়ার না, মানে ইনসুলিনের রেজিস্ট্যান্সও একটা ফ্যাক্টর। ইনফ্যাক্ট এটা শুরু হয় হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স দিয়ে। অন দ্য ফেস অফ ব্যাকগ্রাউন্ড অফ ইনসুলিন রেজিস্ট্যান্স দেয়ার ইজ ডেভেলপমেন্ট অফ প্রোগ্রেসিভ বিটা সেল ফেইলিয়ার। এখানে মেটফর্মিন কাজ করে ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে। যারা মিক্সড ইনসুলিন নেন তাদের ক্ষেত্রে কিভাবে ইনসুলিন ডোজ অ্যাডজাস্ট করতে হবে? পোস্ট মিল দেখবো, তারপরে এর পরের যে মিলটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং যদি সাথে থাকে তার পোস্ট মিল দেখবো। এবং প্রিমিক্সডে এইটা একটা সমস্যা। প্রিমিক্সটা হচ্ছে যদি দেখা যায় যে আমি 30-70 ফর্মুলেশন দিচ্ছি কিন্তু একটা টার্গেট মানে আমি মিট করতে পারছি, আরেকটা টার্গেট পাচ্ছি না, সেক্ষেত্রে হচ্ছে কি আমি যদি অ্যাব্রাপ্টলি 4 ইউনিট 10 ইউনিট বা 12 ইউনিট এরকম হচ্ছে গিয়ে ডোজ বাড়াই দিই, তাহলে যে মিলটা আমার এমনিতেই টার্গেটে ছিল সেখানে হাইপো হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে আগের অনেক স্যাররা আমাদের স্প্লিট মিক্সটা বেশি পছন্দ করেন, কারণ এখানে ডক্টরের ফ্রিডম বেশি থাকে ডোজ চেঞ্জ করার ক্ষেত্রে। ডায়াবেটিস পেশেন্টদের নিউরোপ্যাথি এর জন্য ডায়রিয়া ডেভেলপ করলে সেখানে ট্রিটমেন্ট কি দিব? লোপেরামাইড দেওয়া যেতে পারে, ইরিথ্রোমাইসিন, তারপর শর্ট বাউল সিনড্রোম যদি চিন্তা করি তাহলে টেট্রাসাইক্লিন দেওয়া যেতে পারে। তারপরে ডায়াবেটিক পেশেন্ট ইন সিভিয়ার ডায়রিয়া হাউ টু ম্যানেজ, এটা আমি সেই ক্লাসে বলেছিলাম। ইজ মেটফর্মিন অ্যাপ্রোপ্রিয়েট ফর প্রেগন্যান্ট উইমেন ইন ফার্স্ট ট্রাইমেস্টার? এটার উত্তর আমি দিয়েছি, মেটফর্মিন আমরা কেন ইউজ করব না। 60 kg ওয়েট পেশেন্ট উইদাউট এনি টার্গেট অর্গান ড্যামেজ, বেসাল বোলাস ডোজ কিভাবে ক্যালকুলেট করব? বেসাল বোলাস ডোজ কিভাবে ক্যালকুলেট করব এই প্রশ্নটা আসে হচ্ছে যখন আমি এমন একজনকে ইনসুলিন দিব যে কখনো ইনসুলিন পায়নি, ইনসুলিন নাইফ পেশেন্ট। সেক্ষেত্রে আমি যদি বেসাল বোলাস দিতে চাই আমার আগে দেখতে হবে পেশেন্টের বডি ওয়েটটা কেমন। 60 কেজি মানে সে খুব বেশি ওভারওয়েট না, কিন্তু যদি বেশি ওভারওয়েট হয় সেক্ষেত্রে হিসাবটা আলাদা রকম হবে। এক্ষেত্রে ইনিশিয়েশনের সময় আমরা বলি ইনসুলিনের ডোজ আমরা ক্যালকুলেট করব 0.3 থেকে 0.5 ইউনিট পার কেজি পার ডে। তাহলে 60 ইউনিট যদি আমি 0.5 ইউনিট ধরি তাহলে আসবে হচ্ছে সারাদিনে 30 ইউনিট আসলো। এটা হচ্ছে আমার টোটাল ইনসুলিন ডোজ। এই 30 কে হচ্ছে গিয়ে আমি কি করব, ভাগ করব 50% বেসাল 50% বোলাস, তাহলে 15 ইউনিট হবে আমার বেসাল ইনসুলিন, আর বাকি যে 15 ইউনিট থাকবে বোলাস ইনসুলিন, এটাকে আবার আমি 3টা ভাগে ভাগ করব। 3টা ভাগে ভাগ করলে এটা আসতেছে হচ্ছে 6 3 12, 3 6 12, 3 7 21, 6 করে দিতে পারি, 6 6 6 না 6 6 6 হলে আমার টোটাল ডোজ লাগবে 18। সেক্ষেত্রে আমার আসলে আসে হচ্ছে 5.5 করে, তো 5.5 তো দিতে পারবো না, 6 6 4 এরকম দিতে পারি, ঠিক আছে? তাহলে আমার ডোজ হবে 16। আর এইটা হচ্ছে আমার ইনসুলিন ইনিশিয়েশন। একবার আমি যখন ইনিশিয়েট করে ফেললাম এরপরে কিন্তু আমি আবার ব্লাড সুগার মাপবো। ব্লাড সুগার মেপে আমার ফাস্টিং যদি কন্ট্রোল না হয় সেক্ষেত্রে আমি বেসালের ডোজ বাড়াবো, ফাস্টিং এ যদি হাইপো হয়ে যায় সেক্ষেত্রে বেসালের ডোজ কমাবো। আর পোস্ট মিল গুলো দেখে দেখে আমি যে বোলাস ডোজটা দিলাম সেটার ডোজটা কারেকশন করব। আর যদি আমি মনে করি পেশেন্টের ইনসুলিন রেজিস্ট্যান্সের মানে সম্ভাবনা খুব বেশি করে আরো বেশি আমি ধরতে পারি। প্রিগাবালিন আর গাবাপেন্টিন হুইচ ওয়ান ইজ বেটার? প্রিগাবালিনেরই একটা ইয়ে হচ্ছে গাবাপেন্টিন ডেরিভেটিভ। এখানে বেটার ঠিক বলা যাবে না, এখানে আসলে আপনাকে দেখতে হবে পেশেন্টের টলারেবিলিটি।
পেশেন্ট অনেক সময় প্রিগাবাই টলারেট করতে পারে না, তার ইডিমা হয় বা তার মাথা ঘুরে ভার্টিগো হয়, গাবাপেন্টিন টলারেট করতে পারে, আবার গাবাপেন্টিনও অনেক সময় পেশেন্ট টলারেট করতে পারে না, প্রিগাবালিন বেটার টলারেট করে। এফিকেসি মোরালেস দুইটারই সেম। সিকেডি পেশেন্টের লিনাগ্লিপটিন ছাড়া অন্য কোন ওরাল ড্রাগ ইফেক্টিভ এটা বলেছি সেদিন। প্রিমিক্সড ইনসুলিন নাইডোজে দিলে এটাও বলেছি। আচ্ছা, why normal saline is a choice in decay while there is acidosis? নরমাল স্যালাইন চয়েস হচ্ছে কারণ নরমাল স্যালাইন আর আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইডের অসমোলারিটি হচ্ছে গিয়ে সেম। এখানে আমার আইসোটোনিক ফ্লুইডটা লস হচ্ছে এবং এখানে আমি এক্সট্রা সেলুলার ফ্লুইড লস হয় 3 লিটার, ইন্ট্রাসেলুলার ফ্লুইড লস হয় হচ্ছে গিয়ে 3 লিটার। এইটাকে আমি যদি কারেকশন করি তাহলে অটোমেটিক্যালি অ্যাসিডোসিস কারেকশন হয়ে যাবে। দ্যাটস ওয়াই এখানে নরমাল স্যালাইন আমার হচ্ছে চয়েস। What should be the fluid resuscitation amount in CKD patient or any edematous state like CLD, chronic heart failure? এই সব ক্ষেত্রে ফ্লুইড রিসাসিটেশন করতে গেলে আমাকে যেটা করতে হবে, সিকেডি পেশেন্টের ক্ষেত্রে তার ইজিএফআর দেখতে হবে। এই পেশেন্টগুলো যারা ফ্লুইড ওভারলোড থাকে, যাদের সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম থাকে, তাদের ক্ষেত্রে আমাকে খুব কশাসলি ফ্লুইড রিপ্লেস করতে হবে। ব্লাড প্রেশার দেখতে হবে, ব্যাজাল ক্রেপিটেশনস আসছে কিনা, ডিপেন্ডেন্ট ইডিমা আসছে কিনা, জেভিপি রেইজ হচ্ছে কিনা, ডায়ুরেটিক কভারেজে দিতে হবে কিনা, আবার সেক্ষেত্রে আবার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার সম্ভাবনা আছে। এবং যেটা বলা হয় আইডিয়ালি এদের হচ্ছে গিয়ে সেন্ট্রাল লাইনে হচ্ছে গিয়ে ইয়ে করে ক্যাথেটার করে তারপর হচ্ছে পালমোনারি আর্টারি ওয়েজ প্রেশার দেখে হচ্ছে ফ্লুইড রিসাসিটেট করার কথা। কিন্তু আমাদের সেটিং এ তো আমরা এটা পাই না, আমরা অ্যাটলিস্ট ক্লিনিক্যাল প্যারামিটার গুলো হচ্ছে গিয়ে দেখবো যে পেশেন্ট যাতে ওভারলোডেড না হয়ে যায়। তারপরে হচ্ছে ক্যালোরি চার্ট। আচ্ছা, ক্যালোরি চার্ট আমার কাছে কিছু আছে, আমি পরে দিয়ে দিব পিডিএফ করে স্ক্যান করে। আজকে হয়তো পারবো না, নেক্সট আমি কোনো একটা দিন দিয়ে দিব। Which will be the appropriate ratio of carbohydrate, protein, fat for type 2 diabetic? এটা পড়ানোর সময় বলেছিলাম 50 আর ওইদিকে হচ্ছে গিয়ে 15, কার্বোহাইড্রেট হচ্ছে 40 to 50% আর ফ্যাট হচ্ছে 15 to 20%, বাকিটুকু হচ্ছে প্রোটিন। ডিএম উইথ আইবিএস কি ডায়েট প্ল্যান? আইবিএস এর জন্য যে ফুডগুলো তার সমস্যা করে সেগুলো বাদ দিয়ে বাকিটুকু থেকে সে ডায়াবেটিক ফুড চয়েস করবে। কিটো ডায়েট দিয়ে অনেক কথা বলেছি, আর কত বলবো। লো কার্বোহাইড্রেটস আমি কেন বেশি দিন কন্টিনিউ করতে পারবো না? আপনি চেষ্টা করে দেখতে পারেন, কন্টিনিউ করতে পারে না কারণ আমাদের ভাতের জন্য ক্রেভিং বেশি, আমরা কালচারালি ওভাবে মানে মেড আপ। আর হচ্ছে আমাদের টেস্টের লো কার্বোহাইড্রেট, একদম কার্বোহাইড্রেট বাদ দিয়ে দিলে যে ফুডটা থাকে সেটা টেস্টের জন্য ভালো না। Which will be the appropriate diet of type 2 diabetic patient after CABG? মোটামুটি CABG পেশেন্টের কি উইথ ড্যাশ প্ল্যান আর ডায়াবেটিক পেশেন্ট একই হয়, খুব বেশি ডিফারেন্স হয় না। প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি বিষয়টা কি কাইন্ডলি একটু আলোচনা করবেন। প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথির প্যাথোজেনেসিস বলেছিলাম, যখন একদম লাস্ট স্টেজে চলে যায়, অ্যানজিওজেনেসিস অনেক বেশি হয়, নিওভাস্কুলারাইজেশন হয়, তখন নতুন নতুন ক্যাপিলারি তৈরি হয়। যখনই কোথাও কোনো নতুন ব্লাড ভেসেল তৈরি হয় সেগুলো কি লিকি, সেগুলো আমাদের ফর্ম ব্লাড ভেসেলের মতো না, অ্যান্ড দে আর মোর প্রোন টু ব্লিডিং। এবং যখন থাকে জিনোপ্যাথি, more prone to develop vitreous damage, more prone to develop fractional retinal detachment, and more prone to develop blindness. Banana is appropriate or not? একদম, কারণ ব্যানানা পটাশিয়াম কন্টেনিং, খুব কম পরিমাণ ব্যানানা খাওয়া যাবে, কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের হচ্ছে সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে ব্যানানা, ম্যাঙ্গো, এগুলা খেতে এসে বলবে যে আপনি তো বলেন নাই ফল তো ভালো, ফলের চিনি তো খারাপ চিনি না। আচ্ছা, ডায়াবেটিক নিউরোপ্যাথি উইথ নেফ্রোপ্যাথি, লোয়ার লিম্বে বার্নিং পেইনের জন্য কি দেওয়া যাবে? বলেছি টিসিএ, প্রিগাবালিন, গাবাপেন্টিন, ডুলক্সেটিন, অনেক অনেক অপশন আছে, অ্যালডোজ রিডাক্টেজ ইনহিবিটর।
ইন রমাদান এক্সারসাইজ কি করতে হবে? আচ্ছা, আমি একটা পোস্ট দিয়েছিলাম গ্রুপে রমজানে ডায়াবেটিস পেশেন্টদের জন্য দিক নির্দেশনা। এটা শুধু ডায়াবেটিস পেশেন্ট না, এটা যে কোনো ডাক্তার, আপনারা যারা স্টুডেন্ট তারাও হচ্ছে রমজানের গাইডলাইন হিসেবে হচ্ছে গিয়ে ইয়ে করতে পারেন। আমার ওই পোস্টের মধ্যে যেটা নাই সেটা হচ্ছে শুধুমাত্র ড্রাগ ম্যানেজমেন্ট। আমাদের স্যার সাইফুদ্দিন স্যার হচ্ছে আরেকটা ক্লাস নিয়েছেন রমজানে ডায়াবেটিস পেশেন্টের ম্যানেজমেন্টের উপরে, ওখানে মনে হয় ড্রাগ ম্যানেজমেন্টও স্যার বলেছেন। এই দুইটাই এনাফ। রমজানের এক্সারসাইজ হচ্ছে সে ডিউরিং রোজা এক্সারসাইজ করবে না, রোজা ছাড়া সে যদি হচ্ছে তারাবি 20 রাকাত উঠে বসে পড়ে, দ্যাট ইজ এনাফ। যদি সে না করে সেটা, তাহলে হচ্ছে সে আধা ঘন্টা থেকে 40 মিনিট হচ্ছে হাঁটতে পারে, নর্মাল হাঁটাহাঁটি করবে। আর ম্যাম প্লেট মডেল যেটা দেখিয়েছেন সেটা কি একদিনের জন্য? কোশ্চেনটা বুঝতে পারলাম না। একদিনের জন্য না, এক বেলার জন্য, সকাল দুপুর রাত প্রতি বেলার জন্য। একদিনে এত কম খেলে তো হবে না। কলার জুস হচ্ছে ফলপ্রসূ না, কারণ এটা নিয়ে হচ্ছে একটা স্টাডি হচ্ছে 12 বছর ধরে, কোনো ইফেক্ট পাওয়া যায় নাই, যদিও পেশেন্টরা দাবি করতে চায় যে করলার জুস ফলপ্রসূ। ডিএম উইথ নিউরোপ্যাথিতে প্রোটিন ডায়েটটা বলা যাবে, নেফ্রোপ্যাথিতে প্রোটিন ডায়েটটা, প্রোটিন ডায়েট হচ্ছে আমরা বলি কি, যখন নেফ্রোপ্যাথি থাকবে না 1 গ্রাম পার কেজি অফ বডি ওয়েট, যখন নেফ্রোপ্যাথি থাকবে, এই নেফ্রোপ্যাথিতে কি হয়, এগুলা হচ্ছে গিয়ে গ্লোমেরুলার ফিল্ট্রেশন হয়ে এটা গ্লোমেরুলার স্ক্লেরোসিসকে অ্যাগ্রাভেট করে, সেটা যাতে না করে এর জন্য প্রোটিন ডায়েটটাকে রেস্ট্রিক্ট করা হয় 0.8 গ্রাম পার কেজি পার ডে বলি আমরা। কিন্তু এই পেশেন্টটাই যখন আবার এন্ড স্টেজ রেনাল ফেলিয়ার ডেভেলপ করে ডায়ালাইসিস ডিপেন্ডেন্ট হবে, তখন কিন্তু তাকে আবার প্রোটিন রেস্ট্রিকশন করা যাবে না, সেক্ষেত্রে আমাকে 1 গ্রামের বেশিও ইভেন দিতে হবে পার কেজি পার ডেতে। রিঅ্যাক্টিভ হাইপোগ্লাইসেমিয়া ম্যানেজমেন্ট কি করে করব? রিঅ্যাক্টিভ হাইপোগ্লাইসেমিয়া ম্যানেজমেন্ট করবেন আপনি, পেশেন্টকে হচ্ছে রিঅ্যাসুরেন্স দিতে হবে, এবং হচ্ছে গিয়ে সে যে মানে সে যাতে হচ্ছে র্যাপিডলি অ্যাবজর্বিং কার্বোহাইড্রেট গুলো না খায়, যেগুলো হচ্ছে ধীরে ধীরে হচ্ছে অ্যাবজর্পশন হয়, মানে ডায়েটারি ফাইবার যেখানে বেশি, লো গ্লাইসেমিক ইন্ডেক্সের ফুডগুলো হচ্ছে খাবে, অল্প অল্প করে বারবার খাবে, এটাই রিঅ্যাক্টিভ হাইপোগ্লাইসেমিয়া ম্যানেজমেন্ট। নিউলি ডায়াগনোজ পেশেন্ট, এটা একজন হচ্ছে ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট রেজিমেন রাইট কিনা, ট্রিটমেন্ট রেজিমেন রাইট কিনা এটা তো আসলে অন্য আরেকজনকে জাজমেন্ট করা হয়ে গেল, এই ব্যাপারে আসলে কোনো কমেন্টস না করি, হ্যাঁ সেটা ভালো হবে। একজন চিকিৎসক হিসেবে আরেকজন চিকিৎসকের প্রতি যথেষ্ট পরিমাণ সম্মান প্রদর্শন করা কিন্তু চিকিৎসক হিসেবে একটা দায়িত্ব, তাই না? আচ্ছা, তো মোটামুটি এটাই ছিল আমাদের ডায়াবেটিসের মাস্টার ক্লাসগুলো আমি মেইনলি নিয়েছিলাম কিন্তু আন্ডার গ্রাজুয়েটকে মানে লক্ষ্য রেখে, এই কারণে আমি অনেক কিছু কিন্তু আমার মাস্টার ক্লাসে হচ্ছে গিয়ে কভার করি নাই। তার মধ্যে একটা হচ্ছে ডায়াবেটিস ইন স্পেশাল সিচুয়েশন, রমজানের কথাটা তো বললাম, দুটা ক্লাস হয়েছে, দুটা ক্লাস না, স্যার একটা ক্লাস নিয়েছেন সাইফুদ্দিন স্যার, আর আমার একটা পোস্ট আছে, এইটা আপনারা দেখবেন। এর বাদে আপনাদের স্পেশাল সিচুয়েশন খুব বেশি কিছু পড়ার নাই। আর আমি নিজেও দেখলাম যে আপনাদের যেটা টেক্সট বই ডেভিডসন, সেখানে আসলে আমি যতটুকু ক্লাস নিয়েছি এর বাইরে খুব বেশি কিছু নাই, এত কিছু আপনাদের লাগবে না। তারপর যেহেতু মাস্টার ক্লাস বলেছিলাম, আমি চাইছিলাম আপনাদেরকে একটু সম্যক ধারণা দিতে, একটু ডিটেইলে বলতে। ডায়াবেটিস 5th ইয়ার এমবিবিএস বা ফাইনাল প্রফেশনাল পরীক্ষার জন্য এর চেয়ে অনেক অনেক কম জানলেও হবে, কিন্তু এর পরে পরবর্তীতে ইন্টার্নশিপ যখন আপনারা শুরু করবেন তখন থেকে কিন্তু ডায়াবেটিস আপনাদেরকে জানতেই হবে, শিখতেই হবে এবং ম্যানেজমেন্ট পারতে হবে, না হলে প্রত্যেকটা জায়গাতেই আপনারা ছেকে যাবেন, অন্য আরেকজনের দ্বারস্থ হতে হবে, সেটা যাতে না হন সেই কারণে আপনাদেরকে একটু ডিটেলস পড়িয়েছি। তো মোটামুটি এটাই ছিল আমাদের ডায়াবেটিস মাস্টার ক্লাসের আজকের শেষ ক্লাস। আপনারা সবাই ভালো থাকেন। আর ডায়াবেটিস কেন, মেডিসিন, সার্জারি, অন্য সবগুলো সাবজেক্টই আপনারা এখন যেভাবে পড়তে পারবেন, এখন আপনাদের কাছে যেরকম সময় আছে, অ্যাজ এ 5th ইয়ার স্টুডেন্ট বলেন, 3rd 4th ইয়ার স্টুডেন্ট বলেন, পরবর্তীতে যখন আমাদের মতো বয়সে চলে আসবেন, ইভেন ইন্টার্নশিপেও চলে আসবেন, আপনারা কিন্তু হচ্ছে সময় পাবেন না, সময়টা কিন্তু আসলে খুব বেশি মূল্যবান। এখন হয়তো হেলায় হারাচ্ছেন সময়, পড়তে ভালো লাগছে না, কিছু ভালো লাগে না, মুড ভালো নাই, ভালো লাগে না কোনো কিছু, কিন্তু পরবর্তীতে দেখবেন যে এই সময়গুলো যে হচ্ছে মানে চলে গেছে, এই সময়গুলো পরে দেখা যাবে আপনি অনেক পড়তে চাচ্ছেন, কিন্তু আপনার অনেক ফ্যামিলিয়াল রেসপন্সিবিলিটি আছে, পার্সোনাল রেসপন্সিবিলিটি আছে, চাকরি বাকরি আছে, ট্রেনিং আছে, সবকিছু মিলায় কিন্তু আপনি আর পড়ার সময় সেরকম ভাবে পাবেন না। তো এখন আপনারা আপনাদের সময়টাকে হচ্ছে গিয়ে কাজে লাগান, এখন অ্যাটলিস্ট কনসেপশন গুলো ক্লিয়ার করেন, তাহলে ভবিষ্যতে আপনাদের পড়ার লোড সবসময় কম হবে। আর ডায়াবেটিসের ক্ষেত্রে একটা কথা বলবো, সেটা হচ্ছে ডায়াবেটিস আসলে সবচাইতে ভালো শেখা যায় হচ্ছে গিয়ে কিন্তু পেশেন্টের কাছ থেকে।
পেশেন্টই কিন্তু আপনাকে শিখা দেবে। পেশেন্টের বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে আপনি দেখবেন যে ডায়াবেটিস পেশেন্ট ম্যানেজ করাটা আপনি শিখে যাচ্ছেন। এবং সবসময়ই সেটা মেডিসিনে আমরা সবসময় সবকিছু হচ্ছে পেশেন্টের কাছ থেকেই শিখি। পেশেন্টের কোনো সিমটম, পেশেন্টের কোনো সাইন, সেগুলো কোরিলেশন বইয়ে তো জাস্ট কয়েকটা পৃষ্ঠা থাকে, কিন্তু ডিল করতে করতে আস্তে আস্তে আমাদের এক্সপার্টিস আসে। তো আপনারা সবাই ভালো থাকেন এবং এই সময়ে আপনারা সবাই সুস্থ থাকার চেষ্টা করেন। ভবিষ্যতে আপনাদের সাথে আবার দেখা হবে এই আশা করছি। আজকে তাহলে এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম।